আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেট ভ্রমণের গল্প। ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে আমরা এবারে সিলেট ভ্রমণ করি। গ্রুপের নাম সহ বিস্তারিত জানিয়ে দেব ভিডিও শেষে। যেহেতু আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি, সেহেতু আমাদের জন্য পুরো একটি বাস রিজার্ভ করা হয়। আর সায়দাবাদ থেকে এই বাস যাত্রা শুরু করে আনুমানিক রাত 11টার সময়। রাত 2টার দিকে আমরা সিলেট হাইওয়ে, সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টের একটি শাখা, সেখানে যাত্রা বিরতি করি। পানসি রেস্টুরেন্টে আমরা ফ্রেশ হয়ে নিই এবং হালকা নাস্তা করে নিই। তারপর আমাদের আবার যাত্রা শুরু হয় সিলেটের উদ্দেশ্যে। আনুমানিক ভোর 5টার দিকে আমরা সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পৌঁছাই। স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি কদমতলী পানসি রেস্টুরেন্টে চলে যাই সকালের নাস্তা করতে। আমাদের সকালের নাস্তার মেনুতে ছিল চিকেন খিচুড়ি। খিচুড়িটা খুব সুন্দর ছিল এবং বেশ মজারও ছিল। নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রথম স্পট মালনীচড়া চা বাগানের দিকে। চা বাগান যাওয়ার পথে রাস্তার দুপাশটা এত সুন্দর ছিল, সম্পূর্ণ সবুজে সমারোহ, বেশ ভালোই লাগছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মালনীচড়া চা বাগানের সামনে এসে পৌঁছাই। এই চা বাগানটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার মধ্যে এটি প্রতিষ্ঠা করেন। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের পোড়াপত্তন। এই চা বাগানটির বর্তমানে পরিচালিত হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। বৃষ্টির সময় একটু সাবধানে চলাচল করতে হয়, কারণ এই সময় জোঁকের উপদ্রব খুব বেড়ে যায়। এই চা বাগানটিতে রয়েছে টিলার পর টিলা, ছায়া বৃক্ষ, কমলা আর রাবার গাছ। সিলেটে এসে যারা খুব সুন্দর কোনো সবুজ গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য এই মালনীচড়া চা বাগান। দেশের মোট চায়ের শতকরা 90% চা পাতাই উৎপন্ন হয় এই সিলেট থেকে। চা বাগান দেখা শেষ করে আমরা যেতে থাকি আমাদের দ্বিতীয় স্পট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল সোয়াম্প ফরেস্ট পৃথিবীর মিঠা পানির যে 22টি জলাবন আছে তার মধ্যে অন্যতম। এই সোয়াম্প ফরেস্টের আয়তন প্রায় 3325 একর। এখানে অনেক ধরনের গাছ রয়েছে যা প্রায় 5 থেকে 7 মাস পানির নিচেই থাকে। এখানকার পানির উচ্চতা প্রায় 10 ফুটের মতো। পানিতে ডুবে থাকা এই গাছগুলো দেখতে বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন পর্যটকরা। ডিঙ্গি নৌকায় চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির অপরূপ দৃশ্য। বছরের সেপ্টেম্বর মাসের দিকে এই রাতারগুল সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপে ধরা দেয়। আমরা তাই সেপ্টেম্বর মাসেই ঘুরতে এলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এই সোয়াম্প ফরেস্ট ঘোরার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন সাবধানে বসতে হয়, ডানে বামে উপরের দিকে খেয়াল রাখতে হয় যেন কোনো গাছ কিংবা ডালপালার সাথে আঘাত না লাগে। বনের ভেতরে নৌকা নিয়ে ঘোরার একটা আনন্দ রয়েছে, যা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। সোয়াম্প ফরেস্টে ঘোরাঘুরি শেষ করে আমরা যাই দুপুরে লাঞ্চ করতে। স্থানীয় লোকাল রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করি। আমাদের লাঞ্চ মেনুতে ছিল ভাজি, ভর্তা, হাঁসের মাংস, ডাল এবং ভাত। লোকাল রেস্টুরেন্ট হিসেবে দুপুরের খাবারটা খারাপ ছিল না।
আবার খুব বেশি ভালো ছিল সেটাও বলবো না, মোটামুটি চলে। দুপুরের খাবার শেষে আমরা চলে যাই পরবর্তী গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরে যাওয়ার জন্য ট্রলার ভাড়া করতে হয়। এখানে একটি ট্রলারের যাওয়া আসা ভাড়া সর্বমোট 800 টাকা, আর একটি মাত্র ট্রলারে একসাথে 8 জন যেতে পারবে। আমরা যেহেতু একটি ট্রাভেল গ্রুপের সাথে এসেছি, তাই আমাদের আলাদা করে ট্রলার ভাড়া নিতে হয় নাই, গ্রুপ থেকেই বুকিং করা ছিল। সেই ট্রলারে করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই এখানে ঘুরতে আসে পর্যটকরা। সাদা পাথরের কাছে যেতে দূর থেকে সবুজ পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার। মন চাইবে 2 হাতে জড়িয়ে প্রকৃতির সৌন্দর্যকে আলিঙ্গন করতে। ট্রলার থেকে নেমে কিছু দূর পায়ে হেঁটে যেতে হয় মেন স্পটে। পাহাড় থেকে বেয়ে আসা পানির স্রোত, আর এত স্বচ্ছ পানি বাংলাদেশের কোথাও পাবেন না। এই জায়গাটার আরেকটি মজার বিষয় হচ্ছে এখানকার পানির শীতলতা, যা আপনাকে একদম ঠান্ডা করে দিবে। আমার তো পানি থেকে উঠতেই ইচ্ছে করছিল না। সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য দর্শন করে আমরা চলে আসি সিলেট শহরের দিকে। এখানে এসে রাতের খাবার খেয়ে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমাদের সিলেট ভ্রমণের অভিজ্ঞতা।